নমস্কার। আমাদের অলৌকিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য। আজ আমাদের সাসপেন্স ইউনিভার্সের নিবেদন কঙ্কাল। গল্পের লেখক সৌভিক চক্রবর্তী, গল্পের বিভিন্ন ভূমিকায় সৌভিক, সায়ক, নিলয়, সিন্ধু, সবুজ। শুরু হলো কঙ্কাল। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আসলে কাজের ফাঁক আর হয়ে উঠছে না। নিজের দায়িত্ব ও কর্তব্য ত্যাগ করে তো আর নিজের সুখ খোঁজা যায় না। আর ওরকম করে সুখ পেলে সেটাকে প্রকৃত সুখ বলে না, এগুলো ছদ্ম সুখ হিসাবেই রয়ে যায়। অনেক দিন ধরেই শুনছিলাম আসানসোলের একটা জায়গায়, মানে একটা গ্রাম আর কি, গ্রামটা আর 5টা গ্রামের মতো স্বাভাবিক নয়। গ্রামে এখনও জনসংখ্যা শূন্য। বাড়ি, চাষের জমি, ছেলেদের খেলার মাঠ সবই আছে, শুধু নেই মানুষের কোলাহল। আগে এই গ্রামে সব কিছুই স্বাভাবিক ছিল। পুজোর দিন পুজো, কোনো পার্বণে বা উৎসবে একে অপরের বাড়িতে যেত সৌভ্রাতৃত্ববোধ প্রকাশের জন্য। হঠাৎ এই সুখ পড়ল শনির করাল গ্রাসে। কিছু বহিরাগত লোক ওই গ্রামে ঢুকে ওই গ্রামে চুরি ও ডাকাতি শুরু করলো। আর তার থেকেও বড় কথা হলো, চুরি ডাকাতির সীমা এতটাই বেড়ে গেল যে তারা মালগাড়ির কয়লাও চুরি করা শুরু করলো। গ্রামের মানুষদের মোটেও এই জিনিসটা পছন্দ হয়নি। তারাও বাড়িতে বাড়িতে গিয়ে মিটিং করতে থাকে যে কিভাবে এটাকে রোধ করা যায়। সব জিনিস তো আর নিজেদের প্ল্যান অনুযায়ী হয় না। একদিন কিছু লোক কয়লা চুরি করছে, আর গ্রামের 2জন যুবক সেটা লক্ষ্য করে এবং তৎক্ষণাৎই তার প্রতিবাদ করে এবং কয়লা চোরদের মধ্যে কিছু জনকে ধরে পুলিশের হস্তক্ষেপে দিয়ে দেয়। কয়লা চোরদের এই ব্যাপারটা মোটেও ভালো লাগেনি। সেই রাতেই গ্রামে ডাকাতি হলো। আর তার থেকেও বড় কথা, ধনসম্পত্তির সঙ্গে সঙ্গে ওই গ্রামে সেই 2জন যুবক নিখোঁজ। গোটা গ্রাম পরের দিন সকালে থানায় অভিযোগ জানায় এবং তারা ওই 2 নম্বরই কাজের ব্যাপারেও পুলিশকে জানায়। পুলিশরা তাদের আশ্বাস দেন তারাও শুনেছেন ব্যাপারটা ও তদন্তও করছেন, এর পেছনে বড় গ্যাংয়ের হাত আছে। তাই তারা এসব প্রমাণ জোগাড় করে গ্যাং সহ সবাইকে গ্রেপ্তার করবেন। শুধু গ্রামবাসীদের একটু সহযোগিতা করতে হবে। গ্রামবাসীরাও এবার নজরে নজরে রাখে সব কিছু। বেশ কিছুদিন ওইসব ঝামেলা আর থাকে না। তবে সেই 2জন ছেলেকে আর পাওয়া যায় না। হঠাৎ একদিন রাত্রিবেলা গ্রামবাসীদের কাছে খবর আসে যে সেই চোরের দল রাত্রে খুব বড় পদক্ষেপ নেবে। ওই গ্রামের লোক থানায় সঙ্গে সঙ্গে জানালো, আর গ্রামবাসীরা নিজেরাও প্রতিবাদ করবে বলে নিজেরাও তৈরি হলো। ঝাঁটা, লাঠি, কাস্তে যে যা পেয়েছে তাই নিয়ে চলল চোর ধরতে। সঙ্গে ছিল সশস্ত্র পুলিশ বাহিনী। গ্রামের সমস্ত যুবক ও পুলিশ বাহিনীর এক বিশেষ দল গ্রামটিকে পুরো নিশ্ছিদ্র ঘিরে রাখল। এরকম হঠাৎ আক্রমণের জন্য ওই অন্ধকার জগতের মানুষগুলো মোটেও প্রস্তুত ছিল না। হাতে নাতে সব ধরা পড়ল। গ্রামটা মোটামুটি শান্ত হলো। সবাই আবার আগের মতো জীবনযাপন শুরু করলো। হঠাৎ একদিন রাতে কোনো এক অলৌকিক কারণে গোটা গ্রাম ফাঁকা হয়ে যায়। কেউ আর কারো বাসস্থানে ফেরে না। শুধু একদিনই গোটা গ্রামবাসী এক জায়গায় মিলিত হয়, সেটা ওই গ্রামের লক্ষ্মী পুজোতে। এমন ঘটনা শোনার পর ওই গ্রামটায় যাওয়ার ইচ্ছা আমার বেড়েই চলছে, কিন্তু এই কাজের চক্করে হয়ে উঠছে না। আর এবারে গেলে আমার দলের কাউকেই নেব না, নিজেই স্থির করলাম। কারণ যে জায়গাটা সম্পর্কে আমার নিজেরই কোনো অভিজ্ঞতা নেই, সেই জায়গায় ছোটদের নিয়ে তাদের জীবনে বিপদ ডেকে আনার কোনো মানে হয় না। তাই ওদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনাই করলাম না। শুধু দিন গুনছি কোন দিনটাতে যাওয়া যায়। এমন একটা ফাঁক দিন হয়েও গেল। আমি বাড়িতে বললাম আমার একটা পরীক্ষা আছে, আর সেটা 2 দিন ধরে হবে। প্রথম দিনে প্রাইমারি টেস্ট হবে। ওই পরীক্ষায় যারা পাস করবে তাদের দ্বিতীয় দিন পরীক্ষায় বসতে হবে। আবার আমার দলের সকলে উপস্থিত, আমাকে এগোতে যাবে প্ল্যাটফর্ম পর্যন্ত বলে। যথারীতি সকাল 7টায় পৌঁছলাম প্ল্যাটফর্মে। ট্রেন আছে 7টা 49। আমি জানি এটা ইন্ডিয়ান রেলওয়েজ, সময় মারাত্মকভাবে মেনে চলে। 7টা 49 AM, ওটা 8টা 15 AM পর্যন্ত হবেই। টিকিট কাটা হয়ে গেল। গন্তব্য হাওড়া স্টেশন। সময় দেখে নিলাম 7টা 40। ট্রেন আসতে এখনও বেশ কিছু সময় বাকি। তাই আমার দলবলের সঙ্গে একটু আড্ডা মেরে নিচ্ছি। কে জানে, হতেই পারে এটাই হয়তো শেষ আড্ডা। সত্যি কথা বলতে
নিজের ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আর হাওড়া যেতে ইচ্ছা করছে না। নিজেই সবাইকে মোহমায়া ত্যাগ করতে বলি, আজ নিজেই এই মোহমায়ার বন্ধনে পুরো জড়িয়ে গিয়েছি। যাই হোক, এমন করলে হবে না। নিজেই নিজের মনকে বোঝালাম। একবার স্মার্ট ওয়াচটা অন করে দেখলাম, সময় 8:12 AM। প্ল্যাটফর্ম মাইকে ঘোষণা হয়ে গেল, হাওড়া যাওয়ার লোকাল 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমি ওদের ফিরে চলে যেতে বললাম। কেউ এলো না। বলল আমি ট্রেনে উঠলে তারপরই ওরা যাবে। 8:15 AM 5 নম্বর প্ল্যাটফর্মে লোকালটা ঢুকলো। আমার সামনে যে কামরাটা এসে থামলো সেটা পুরো ফাঁকা। আমি যখনই কামরাটায় পা তুলতে যাব, ঠিক তখনই আমার পায়ের সঙ্গে আড়াআড়িভাবে একটা কালো বিড়াল লাফিয়ে চলে গেল। মনে মনে ভাবলাম, এই মনে হয় শেষবার লোকালটিতে পা রয়েছে জীবিত অবস্থায়। যাই হোক, ট্রেনে উঠে পড়লাম। ট্রেন চলতে শুরু করলো। আমার দলেরগুলোর মুখ শুকিয়ে গেছে। আমার মনে হয় ওদের চেতন মন জানতে না পারলে ওদের অবচেতন মন ঠিক জানতে পেরেছে। ট্রেনের সঙ্গে সঙ্গে ওরা একটু প্ল্যাটফর্ম ধরে ছুটল। আমি ট্রেনের দরজার সামনে থেকে ওদেরকে ইশারা করলাম চলে যাওয়ার জন্য। আস্তে আস্তে ওদের সঙ্গে আমার দূরত্ব বাড়ছে। একটা সময় অদৃশ্য হয়ে গেল। পুরো কামরাটা আমার একার। জানলার ধারে বসে ইয়ারবাডসটা কানে দিয়ে গান চালালাম। ট্রেনটা আর যাই হোক একটু ফাস্ট ছুটছে। সকাল 10:25 নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছলাম। এখান থেকে আমাকে আমার গন্তব্যের জন্য আবার একটি ট্রেন পরিবর্তন করতে হবে। সেই ট্রেনের টিকিট কেটে উঠে পড়লাম সেই ট্রেনে। এই যাতায়াতের সময়টা একটু বেশি সময় লাগবে, তাই এক কোণে আবার বসে পড়লাম। ট্রেন ছাড়ার ঠিক 1 ঘন্টার মাথায় আমি দেখলাম আমার ট্রেনের কামরা পুরো ফাঁকা। এই তো তাজ্জব ব্যাপার। আমি ট্রেন বা বাসে যখনই যাতায়াত করি তখন তো ঘুমোই না, তাহলে এতগুলো লোক নামলো কখন? এই ভাবনা ভাবতে ভাবতে আবার একটু উঠে ট্রেনের দরজার দিকে এলাম। বেশ হাওয়া লাগছে। ট্রেনে যাওয়ার মজা এই একটাই, জানলা বা দরজায় এত ভালো বাতাস। তারপর আমার মনের মতো পুরো কামরা ফাঁকা। যখন আমার গন্তব্যে নামবো তার ঠিক 40 মিনিট আগে একটা আকস্মিক ভাবনা মাথায় এলো আমার। এত সুন্দর ফাঁকা কামরা, এতগুলা স্টেশনে ট্রেন থামছে, কেউ কি দেখতে পায়নি? বা দেখতে পেলেও উঠছে না কেন? ঠিক তখনই আমার পাশের সিটে নজর পড়ল, আর এক ভয়ানক দৃশ্য দেখলাম। আবার আরেক কালো বিড়াল, শুধু কালো নয়, তার ঠোঁটের গোড়া দিয়ে বেয়ে চলছে রক্ত, আর চোখগুলো যেন জ্বলছে, আর সেটা দিনের আলোতেই স্পষ্ট। এ যেন কালো বিড়াল আমার পেছনই ছাড়ছে না। ঠিক তখনই একজন কেমন যেন একরকম গলায় বলে উঠলেন, টিকিট। আমি দেখলাম কি ভয়ানক টিটি রে বাবা! লোকের সামনের দাঁত উঁচু হয়, এর দেখি ছেদক দন্ত কি বড়, যা মুখের বাইরে চলে আসছে। আবার একটা ছেদক দন্ত ভাঙা। আমি ওনাকে বললাম, এই কামরায় মানুষের বদলে কি বিড়াল যাতায়াত করবে? উনি আবার সেই খনখনে গলায় বললেন, বিড়াল কোথায় বিড়াল? আমি তখন আমার সিটের দিকে নির্দেশ করতে গিয়ে দেখলাম কোথায় বিড়াল, কিছুই তো নেই। তখন ওই টিটিকে আবার কি ভয়ানকভাবে হেসে হেসে অন্য কামরায় চলে যেতে দেখলাম। আমার গন্তব্যে পৌঁছে নামতে যাব, দেখি সেই কালো বিড়াল। আমি ঠিক তাড়াতে যাব, তখনই সে আমাকে দাঁত খেঁচিয়ে উঠল। তখনই আমি এক অবাক জিনিস দেখলাম, বিড়ালটারও একটা ছেদক দন্ত ভাঙা। কিভাবে সম্ভব? আবার নিজেকে বোঝালাম ইনসিডেন্ট হতেই পারে। তাই এবার সেই গ্রামে প্রবেশের পালা। অত কিছু ভেবে নিলে ব্রেন ভর্তি হয়ে যাবে, তাই ব্রেন ভর্তি হয়ে গেলে তো চলবে না। গ্রামটির এক বড় দিঘি আছে, তারই পাড়ে লক্ষ্মী মন্দির, আর এটা একদম গ্রামটির এক প্রান্তে অবস্থিত। ক্রমশ ভেতরের দিকে ঢুকছি। যত ঢুকছি মনে হচ্ছে মনুষ্য সমাজ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আর এক থমথমে পরিবেশ গ্রাস করছে। কত সুন্দর ঘর বাড়ি, কিন্তু ফাঁকা, কোনো লোক নেই, আর না কোনো জনজাতি। আর জনবসতি না থাকার জন্য জঙ্গল এত গভীর হয়ে আছে যে হিংস্র জন্তু অনায়াসে থাকতে পারে। একটা ফাঁকা জায়গা দেখে খেতে বসলাম। খেয়ে উঠে একটু শুলাম। ঠিক সন্ধ্যা হয় তখন যেন এক আলাদাই পরিবেশ। গোটা জঙ্গল যেন কোনো এক শব্দে কম্পিত হচ্ছে, আর আশেপাশে কারা যেন ছুটে বেড়াচ্ছে। ঠিক তৎক্ষণাৎ দেখলাম আমার সামনে দিকে কে যেন ছুটে চলে গেল। ভয় একটাই, এই জঙ্গলে হিংস্র জন্তু আর চোর ডাকাত। পুরো ঘন রাত্রি,
গোটা গ্রামে একজন জনমানব নেই, শুধু আছি আমি আর কয়েকজন আগন্তুক। ঠিক তখনই দেখলাম ওই বনের মধ্যে প্রত্যেকটা গাছের ডালে ফলের মতো ঝুলছে কঙ্কাল। কার চোখগুলো অগ্নিকুণ্ড, বা কারো পেট জ্বলছে আগুনের মতো, কারো বা হাত পা কোনোটাই নেই। এই সব দেখতে দেখতে দেখলাম জঙ্গলের এক পাশে ট্রেনের শব্দ। তারপর দেখলাম ট্রেনটি বনের পাশ দিয়ে যাচ্ছে, শুধু ব্যতিক্রম একটাই, গোটা ট্রেনে অত রাতেও কোনো আলো জ্বলছে না, শুধুমাত্র একটা কামরা ছাড়া। খুব ভালো করে লক্ষ্য করলাম এই ট্রেনটা অন্য কোনো ট্রেন নয়, যে ট্রেনটায় আমি হাওড়া স্টেশনে ধরেছি, আর কামরাটাও সেটা যেটায় আমি উঠেছিলাম। ওই কামরায় দেখলাম বহু কঙ্কাল একসঙ্গে দল বেঁধে অন্য আরেকটা কঙ্কালের মুখ লক্ষ্য করে ঘুষি চালাচ্ছে। কিছুক্ষণ পর দেখা গেল আক্রান্ত কঙ্কালটির মুখের এক পাশ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, ঠিক সকালের দেখা বিড়ালটার মতো। আর এ কি দেখছি আমি, তারপর সব কঙ্কালগুলো লাফ দিয়ে দিয়ে ট্রেন থেকে বেরিয়ে আসছে বাইরে, আর আসছে আমারই দিকে। আর যেগুলোকে ট্রেনের সিট মনে হচ্ছিল সেগুলোও দেখলাম কঙ্কাল হয়ে শুয়েছিল, তারাও একে একে উঠে বসলো আর গেটের দিকে এসে লাগালো লাফ। সবাই দেখি আমার দিকেই ছুটে আসছে। এমন অবস্থায় দেখি গাছে ঝুলে থাকা কঙ্কালগুলোরও আকার বড় হচ্ছে, আর আকাশ বাতাস বিদীর্ণ করে সবাই কি না কি হাসছে। তখনই আমার পায়ের কাছে কি একটা নরম লাগলো। কঙ্কালগুলোর দিক থেকে নজর ফিরিয়ে দেখি অনেক কালো কালো কি জন্তু, তাদের চোখগুলো জ্বলছে। আমি তখনই আঁতকে কিছুটা দূর সরে গেলাম। এই জন্তুগুলো আর কেউ নয়, সব কালো বিড়াল। আমি তখন অবস্থা ভালো না বুঝে স্টেশনের দিকে ছুটলাম। দেখলাম সেই ভৌতিক হাসিগুলো আমার পেছন পেছন ধরছে। আর বেশি কিছু না ভেবে টিকিট কাউন্টারে দেখলাম একটাই লোক, বাকি স্টেশন পুরো অন্ধকার। তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, আপনাদের যাত্রী বিশ্রাম কক্ষটা ফাঁকা আছে? আসলে এত রাত হয়ে গেছে তো, তাই আর কি। সেই লোকটি সঙ্গে সঙ্গে বললেন, আসুন, ফাঁকা আছে। মোটামুটি নিশ্চিন্তে বিশ্রাম কক্ষে গিয়ে শুয়ে পড়লাম। তখন চারিদিক নিস্তব্ধ, গোটা স্টেশনের গাঢ় অন্ধকারে শুধু সেই কঙ্কালগুলোর চোখ মুখ আর ট্রেন থেকে লাফিয়ে পড়ার কথাগুলো মনে পড়ছে। এই ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম কে জানে। রাত কত হবে ঠিক জানি না। আমার ঘুমটা ভেঙে গেল হঠাৎ একটা বিশ্রী পচা গন্ধে। চারিদিকে তাকাতে গিয়ে দেখি আমার পাশে শুয়ে বীভৎসকায় সেই কঙ্কাল, যাদের চোখগুলো জ্বলছে আর আমাকে যেন চেপে ধরেছে। আর বিশ্রামকক্ষের গেটে দেখলাম সেই টিকিট ঘরের লোকটা, তবে দেহ নেই, শুধু মুন্ডুটা। আমি সব কিছু ছেড়ে দিয়ে প্ল্যাটফর্মের দিকে ছুটলাম। প্ল্যাটফর্মে গিয়ে দেখি আরেক কাণ্ড, গোটা প্ল্যাটফর্মে বিভিন্ন কঙ্কাল যাওয়া আসা করছে। ও ট্রেন পাতে পাতে এক মহিলা হেঁটে হেঁটে যাচ্ছেন। আমি মহিলাটাকে থামানোর চেষ্টা করব ভাবলাম, কিন্তু পরক্ষণে দেখলাম মহিলাটি হাঁটছেন না, পাতের উপর দিয়ে উড়ছেন। আর চারিদিকে কি প্রচণ্ড রকম পৈশাচিক হাসি। আমি কোনো কিছুতেই একটা হোঁচটকে পড়লাম আর জ্ঞান হারালাম। জ্ঞান এলো পরের দিন সকালে। উঠে দেখি প্ল্যাটফর্মে কিছু লোক, তার মধ্যে এক মধ্যবয়স্ক লোক বললেন, আপনি এখানে কি করছিলেন? আমি বললাম ঘুরতে এসেছিলাম, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় এখানে থাকবো ভেবেছিলাম, কিন্তু কোনো এক পাথরে হোঁচট খেয়ে জ্ঞান হারাই। লোকটি আবার বললেন, আপনি জানেন না, এই গ্রাম রাতের বেলায় শ্মশানপুরী। কোনো লোক রাতের বেলায় প্ল্যাটফর্মে থাকে না, এমনকি ট্রেনের কর্মচারীরাও। কারণ একজন কর্মচারী রাতে বাজি ধরে থেকেছিলেন। পরের দিন তার মুন্ডুটা পাওয়া যায়, কিন্তু ধর নিখোঁজ। সেই থেকে সব বন্ধ। আর তাছাড়া রাতের বেলাও কোনো ট্রেন আসে যায় না। শেষ হলো কঙ্কাল। আমরা আবার একটি নতুন গল্প নিয়ে আমাদের চ্যানেলে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকবেন।